শুভ দুপুর। আজ শনিবার, বাংলা 12 পৌষ 1416, ইংরেজি 26 ডিসেম্বর 2009। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 21 দুপুর। প্রিয় দর্শক, 21 দুপুরের যতটুকু সাফল্য তা আপনাদেরই ভালোবাসা আর অনুপ্রেরণার ফসল। দেশে এবং দেশের বাইরের 21 টেলিভিশনের সব দর্শককে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি কাজী তামান্না তৃষা অনুষ্ঠানের পুরো সময় জুড়েই আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে স্টুডিওতে উপস্থিত থাকবেন জার্মান প্রবাসী চিত্রশিল্পী অনিল হোসেন। দর্শক, আপনাদের পছন্দের কথা চিন্তা করেই 21 টেলিভিশন তাদের অনুষ্ঠান প্রচারের চেষ্টা করে। তাই নিয়মিত 21 টেলিভিশন দেখুন। আপনি যা দেখতে চান তার সবই আছে 21 অনুষ্ঠানমালায়। এবারে আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জার্মান প্রবাসী চিত্রশিল্পী অনিল হোসেন। স্বাগত 21 দুপুরে। স্বাগতম। আমরা তো জানি যে বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে ফলের উদ্ভব শিরোনামে আপনার একক চিত্র প্রদর্শনী চলছে। তো শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে চিত্র প্রদর্শনীর আয়োজন কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল? আমি যখন গত 2 বছরে দেশে এলাম বাড়িতে বেড়াতে, তখন মানুষ আমাকে প্রশ্ন করলো যে আমি শিল্পী হিসাবে বাইরেই অনেক কিছু করেছি, কিন্তু আমাদের দেশে কিছু করলাম না। কবে করব, কিভাবে করব, সব ওনারাই আমার ব্যবস্থা করলো। সেজন্য আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো সেখান থেকেই আমার এই উৎসটা শুরু হলো। তো ফলের উৎস হলো যে গত 6 বছর ধরে আমি ফলের উপরে বেশ পড়াশোনা করেছি, অনেক বই ঘাটাঘাটি করেছি। তারপর থেকে যে ফলের যে উৎস, আমার চিন্তা হলো যে আমরা কিভাবে ফল নিজেরা খাওয়া দাওয়া করি। থেকে আসলো মানুষের এটি জানা দরকার। হ্যাঁ, উৎসটা যে এরকম ছিল যে আমরা যেরকম লিচি খাই, লিচু যেটাকে বলে, লিচু খাই, লিচুটা কোত্থেকে আসলো? দোকানে পাওয়া যায়, কিন্তু অরিজিন যেটা সেটা চীন দেশ থেকে এসেছে। আচ্ছা, এটি অনেকেই জানেন না। আপনার প্রদর্শনীর সাহায্যে তারা জানতে পারবেন যে মানে কোন ফলটা কোত্থেকে উদ্ভব হয়েছে, কোন দেশ থেকে, অরিজিনটা আসলে জানতে পারবেন। তো একটু জানতে যাচ্ছি যে আমরা জানি যে আপনি যখন দেশে ছিলেন আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু আপনি যখন জার্মান চলে গেলেন তখন আপনি চিত্রশিল্পের প্রতি আগ্রহী হলেন। এই আগ্রহটা কিভাবে আসলো এবং তারপরে আপনি চিত্রশিল্পের উপর কোথায় শিক্ষা নিয়েছেন? আচ্ছা, আমি প্রথম এখান থেকে যখন চলে যাই, দেশ যখন ছাড়লাম, তখন আমি প্যারিসে গিয়েছিলাম। সেখানে আমি অ্যাজ এ গেস্ট স্টুডেন্ট সেখানে আমি 1 বছর পড়াশোনা করেছি। তারপরে আমি জার্মানিতে চলে যাই। সেখান থেকে আমার নিজের শিল্পী সিস্টেম যেটা ছিল সেখান থেকে আমি শুরু করেছি আর কি। আচ্ছা, তো প্যারিসেও আপনি আর্টের উপরেই পড়ালেখা করেছেন এবং জার্মান যে সেটি আরো ব্যাপ্তি লাভ করেছে পড়ালেখার ক্ষেত্রে। আচ্ছা, আমরা জানি যে জার্মানে আপনার একটি গ্যালারি রয়েছে যেখানে আপনি চাচ্ছেন যে বাংলাদেশের শিল্পীরা যাবে কাজ করবে এবং জার্মানের শিল্পীরাও বাংলাদেশে আসবে। সেই যে এক্সচেঞ্জের বিষয়টি একটু ছোট্ট করে আপনার কাছে শুনবো। যে আমাদের নিজস্ব গ্যালারি আছে, যেটা আমার স্ত্রী আর আমরা নিজেরাই তৈরি করেছি। তো সেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল শিল্পীরা আসে, তাদের ছবি আমাদের প্রদর্শনী হয়। তো আমাদের খুব ইচ্ছা যে বাংলাদেশের শিল্পীরা যদি ওখানে যেত আর ওখানকার শিল্পীরা যদি আমরা এখানে আনতে পারতাম, তাহলে আমরা এই যে এক্সচেঞ্জ, একটি মানুষ জানতো যে আসলে কোন ধরনের শিল্প চর্চা হচ্ছে এখন, সেটাই আমাদের খুব বড় ইচ্ছা আর কি। তারপরে আমরা যেমন ইন্টেরিয়র কাজ করি, ইন্টেরিয়র, তারপরে এলিভেশন, মোরাল আর্ট, সেটা আমাদেরও ইচ্ছা যে দেশে ঢাকায় যখন আমরা বড় বড় বিল্ডিং দেখি, সব কাচের বিল্ডিং, সবার নিজের চেহারা দেখে খুশি। কিন্তু আমরা শিল্পী হিসাবে চিন্তা করি যদি কোনো ছবি টবি থাকতো, কোনো অঙ্কন থাকতো, কোনো আর্ট থাকতো, তাহলে দেশটা আরো সুন্দর হতো, সবাই দেখে ভালো লাগতো সবার। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ইন্টেরিয়র কথা শুনলাম এবং আমরা জানি আপনার আর্ট গ্যালারি নিয়ে কথা বললাম। তো বর্তমানে ইউরোপে একটি কালচার প্রচলিত যে আমরা জানি যে আর্টের ক্ষেত্রে অনেক ইজম কাজ করে, নিউ রিয়ালিজম বলে একটি চর্চা এখন চলছে। এই ব্যাপারটা একটু ছোট্ট করে আপনার কাছে শুনতে যাচ্ছি। যে নিউ রিয়ালিজম যেটা হয়, নিও রিয়ালিজম যেটা বলে, তো বর্তমানে ইউরোপ, বিশেষ করে আমেরিকায় খুব প্রচলিত। তো আগে যেরকম ফটো হতো, তখন অনেক শিল্পী প্রশ্ন করলো যে আমরা ফটো রিয়েলিস্টিক ছবি কোনো আঁকবো না, কারণ সেটা তো ফটোই আছে। তারপরে আসলো অ্যাবস্ট্রাক্টটা দেখে, অ্যাবস্ট্রাক্ট অনেকদিন ধরে চলছে, তো অ্যাবস্ট্রাক্ট দেখে দেখে আমরা সব ক্লান্ত হয়ে গেছি। তখন চিন্তা করলাম যে নতুন কি করা যায়। আমি যে ছবিগুলি দেশে বর্তমানে আমার প্রদর্শনী হচ্ছে, সেটাকেই বলে এখন নিও রিয়েলিজম। কিন্তু সেটা অনেক অনেক মানুষ দেখলো আমার এক্সিবিশন, আমি খুব খুশি হলাম। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে দেশেও আমি খুব একটা দারুণ সম্মান পেলাম
যে আমি দেশের ছেলে হয়ে যে প্রথম যে দর্শকদের বেশ ভালো সাড়া পেয়েছেন যারা খুব সুন্দর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, এবারে আবার আপনার চিত্র প্রদর্শনীর প্রসঙ্গে ফিরে আসি। এখানে কয়টি ছবি স্থান পেয়েছে? এটা মোট 26টি ছবি আমি এঁকেছি। ছবিটি আঁকার মূল উদ্দেশ্য কিছু অয়েল পেন্টিং আছে আর কিছু অ্যাক্রিলিক, কিছু আমি নিজে রং তৈরি করেছি, যেটা আমরা যে রংগুলি আমরা খাই যেটা বললাম মশলা, যে বাংলাদেশের মশলা দিয়ে আমি নিজে পিগমেন্ট তৈরি করে ওটা ব্যান্ডিং করে অ্যাক্রিলিক হিসাবে আমি কাজ করেছি। আচ্ছা আচ্ছা, মাধ্যমটি বেশ ব্যতিক্রমধর্মী একটি মাধ্যমে আপনি কাজ করেছেন, যে বাংলাদেশের মশলাকেও আপনি তুলে এনেছেন আপনার। কারণ আমি ওখানে যে কাজ করি রংটা আমার খুব খুব বিশেষ বলে মনে করি। আমরা আমার দেশে একটি ছবির স্থায়িত্ব নির্ভর করে রঙের উপর। যে রংটা এত রং আছে, যে রংটা হলো যে আমাদের কি বলে ওটাকে, যে আমাদের অনুভূতি, আমাদের যে অনুভূতি, সে এই অনুভূতি যদি আমি ক্যানভাসে ধরে না রাখতে পারি তাহলে এত রং দিয়ে আমার কি কাজ হবে? সেটাই আর কি, নিজের স্বপ্নটা ক্যানভাসে ফুটিয়ে তোলে মানুষ অবশ্যই, সেটাই আমার ইচ্ছে। এবং আগামীতেও আমরা আশা করছি যে আগামীতেও আপনার স্বপ্নকে আমরা রঙের মাধ্যমে ক্যানভাসে পাবো। তো একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি প্রবাস জীবনযাপন করছেন অনেকদিন যাবত, এবং এই যে আপনার এই প্রদর্শনীতে ইউরোপিয়ান ফলের পাশাপাশি বাংলাদেশি বেশ কিছু ফল উঠে এসছে। তো বাংলাদেশি এই ফলগুলো আপনি কিভাবে, আপনি কি এটা আপনার মনের কল্পনা থেকে তুলে এনেছেন, ইমাজিনেশন থেকে তুলে এনেছেন, কিভাবে করলেন কাজটি? এটা আমার নিজস্ব মনের কল্পনা, যে ছোটবেলায় অনেক পেয়ারা খেতাম, বড়ই খেতাম, অনেক ফল দেখতাম ছোটবেলায়। তো চিন্তা করলাম যে ফলের যে উৎস, যে আমাদের দেশেও কত বেশ প্রচুর উৎস, সেই উৎসকে নিয়ে যে আমি যখন শুরু করলাম তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে আপনার প্রদর্শনীতে একটি ছবি আছে নো ম্যানস ল্যান্ড শিরোনামে। এই শিরোনামটি কেন বেছে নিয়েছেন ফলের উদ্ভবের ক্ষেত্রে? প্রতিটি ফলের যে ছবিগুলো আমি এঁকেছি সবটা একটা উৎস আছে, যে একটা মাত্রই, যে যার কোনো উৎস নেই, সেটা হচ্ছে আমাদের ডাব। ডাব ওই যে সি বিচে উঠে সোজা হয়ে দাঁড়িয়েছে, তারপরে পড়ে গিয়ে সমুদ্রে ভেসে অন্য দেশে চলে যায়। এই জন্য আমরা বলেছি যে এটার নাম দেওয়া যাক নো ম্যানস ল্যান্ড। আচ্ছা, সর্বত্রের বিচরণ, সব জায়গাতেই ডাব রয়েছে। তো এই যে আপনার ছবিগুলো আপনি যখন আপনার মনের কল্পনা থেকে ফুটিয়ে তুললেন, এটি অনেকটি রিয়ালিজমের ধারায় চলে এসছে এবং অনেকটাই রিয়ালিস্টিক হয়ে গেছে। এই ব্যাপারটি আপনার কাছে কেমন লেগেছে, যে এতদিন পরে আপনি কল্পনা থেকে ফুটিয়ে তুলতে পেরেছেন? আমার কাছে খুব ভালোই লেগেছে, যে আরো ভালো লাগলো যে আমাদের দেশের অনেক শিল্পী আছেন, বড় বড় শিল্পীরাও দেখলেন, তাদেরও ভালো লাগলো। ওদের ভালো লাগার জন্য আমার আরো খুব বেশি ভালো লেগে গেল। তো এই জিনিসটা যে আমরা করলাম, যে তরুণ শিল্পীদের যে একটু আশা, যে আমরা যে বাইরে থাকি শিল্পী মানুষ, আমরা অনেক কষ্ট করে কাজ করেছি, এখনো করছি। তো আমাদের যে তরুণ শিল্পীরা যদি আমরা যে কাজ করলাম যদি এগিয়ে আসে, যদি উৎসাহী হয়, উৎসাহ পায়, তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা, আমরাও খুব খুশি হব যে তারা আপনার কাজ দেখে উৎসাহ পাবে। একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেকদিন যাবৎ প্রবাসে আপনি জীবনযাপন করছেন এবং আপনি চিত্রকলার উপরে প্রবাসেই পড়ালেখা করেছেন। তো ওখানকার আর্ট কালচার এবং আমাদের এখানকার চারুকলার পড়ালেখার মধ্যে আসলে মূল পার্থক্যটি কোথায়? খুব বড় পার্থক্য। যেমন ইউরোপে যেখানে আমি থাকি, জার্মানিতে, সেখানকার শিল্পীরা ছবি আঁকে খুব 3-4টা রং ইউজ করে। রং ইউজ করে, যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে, তারপরে কিছু একটা ব্লু দিয়ে দিল, যেটা আমাদের দেশে খুব কম। আমাদের দেশের, কারণ আমরা গরম মানুষ, গরম, সে অনুভূতিও একটু গরম। ওদের দেশে যেরকম ঠান্ডা পড়ে মানুষগুলি, ঠিক সবাই না, কিছু কিছু শিল্পী ওই জন্য ভয়ে রং করে না। যেমন আমি যে ড্রেসটা পরেছি ব্লু অরেঞ্জ, এটা ওখানেও পছন্দ করে না, আমাদের দেশেও না। কিন্তু আমি চিন্তা করলাম এটা তো আমার রং, আমার অনুভূতি, এই অনুভূতি প্রকাশ করার জন্য আমার যেটা খুশি আমি ওটাই পড়ি, আমার যেটা ভালো লাগে সেটাই পড়ি। সেরকম শিল্পীরাও ওদের যেরকম ভালো লাগে ওই রকমই ছবি আঁকে। এই জন্য আমি ওখানে একটু অন্যরকম, কারণ আমি খুব রং ইউজ করি। এই রং ইউজ করাতে সেজন্য আপনি অন্যরকম, ওরা অন্যরকম, মানুষ জাতিটাই অন্যরকম, সেটাও ভালো। নিজস্ব স্টাইলাইজেশন থাকা অবশ্যই জরুরি, সে যেই হোক যাই হোক। কিন্তু আমাদের যেটা বললাম, যে আমাদের দেশে এখনো খুব অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকা হয় দেখলাম,
আর কিছু কিছু শিল্পী আছে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে যে দেশের একটা টাচ আছে ওনাদের এখনো আছে, আমার মনে আরো থাকবে, এটা থাকা উচিত। আমি যেখানেই থাকি, আমেরিকায় থাকি কিংবা প্রান্তে থাকি, কিন্তু আমার রংটা আমার খুব খুব প্রিয়, যে রঙের সাথে কাজ করা। আচ্ছা, বেশ ভালো লাগলো আজকে আপনার সাথে গল্প করে। আপনার সাথে ভালো লাগলো, আরো কোনো একদিন আমরা একসাথে আড্ডা দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। অশেষ ধন্যবাদ, সবার প্রতি ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথি চিত্রশিল্পী অনিল হোসেনের সাথে। দর্শক, 21 দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। 21 দুপুর, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেইল করতে পারেন। ফোন 812653 থেকে 8 পর্যন্ত, ফ্যাক্স 8802812170, ইমেইল dupur@21-tv.com। 21 দুপুরের আজকের আয়োজন এখানেই শেষ। সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।